সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি নাজমুন নাহার, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সেই দিন এই মাঠ কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আমরা প্রথমেই কবির জীবনী সম্পর্কে একটু জেনে নেব। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করার পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির উপবৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতা গুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। জীবনানন্দ দাশ আমাদের জন্য অনেকগুলি বই লিখে রেখে গেছেন। আমি সেই বইগুলির একটু নাম বলে দিচ্ছি তোমাদের। দেখো, বনলতা সেন, রূপসী বাংলা, সুতীর্থ, সাতটি তারার তিমির, ধূসর পাণ্ডুলিপি, মাল্যবান, ঝরা পালক, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, কবিতার কথা। দেখো, জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আসলে জীবনানন্দ দাশ একজন প্রকৃতির কবি ছিলেন। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। অর্থাৎ সভ্যতা মানুষ সৃষ্টি করে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে তার চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকাগুলোও চলে নদী নালাতে। অর্থাৎ সেই মৃত্যুর রেশ কোনো কিছুকেই ঠেকিয়ে রাখতে পারে না। মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না। পৃথিবীর যে বহমানতা মানুষের মৃত্যু রহিত করতে পারে না। আসলে মানুষের মৃত্যু আছে, কিন্তু সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্নেরও মরণ নেই। আমরা এই কবিতাটি প্রথমে একটু শুনব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এবার আমরা কবিতাটি পড়ব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সেই দিন হচ্ছে কোনো একটি ভবিষ্যতের দিনকে কবি বুঝিয়েছেন। স্তব্ধ শব্দটির অর্থ হচ্ছে চুপচাপ। অর্থাৎ
সেদিন অর্থে কবি সময়ের একটি প্রেক্ষিতকে বুঝিয়েছেন। সেই দিন অর্থে কবি বলেছেন ভবিষ্যতের কোনো একটি দিনের কথা। সময় বহমান, নদীর স্রোত এবং বাতাসের মতো সেও অনবরত বয়ে চলে। এজন্য কবি ফিরে গেছেন ভবিষ্যতের কোনো একটি দিনে। তিনি বিশ্বাস করেন যে রূপময় রহস্যময় এই প্রকৃতি সেদিনও তার রূপকে উজ্জীবিত রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে অপেক্ষা করবে মানুষের জন্য। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো এখানে একটি টিকা আছে, এই টিকাটি আমরা একটু পড়ি প্রথমে। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ, কল্পনাকে তৃপ্ত করে যাবে। কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছেন। অর্থাৎ কবি জানেন যে কবি যদি মারা যান, অর্থাৎ কবি যদি এই পৃথিবীতে না থাকেন, তাহলেও কিন্তু এই পৃথিবীর যে সৌন্দর্য সেটা কিন্তু বিরাজমান থাকবে। সেই সৌন্দর্য কিন্তু কখনোই হারিয়ে যাবে না। অর্থাৎ কবি যেদিন থাকবেন না সেদিনও কিন্তু প্রকৃতি তার রূপকে উজ্জীবিত রাখবে এবং মানুষের জন্য সে তার সৌন্দর্য বিলিয়ে দেবার জন্য প্রতীক্ষা করবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, সোনার স্বপ্নের স্বাদ, সোনালি স্বপ্ন, স্বাদ হচ্ছে ইচ্ছা। প্রকৃতির এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কথাই এখানে বলা হয়েছে যে স্বাদ হচ্ছে ইচ্ছা। সোনার স্বপ্ন বলতে কবি মূল্যবান একটি স্বপ্নকে বুঝিয়েছেন। সময়ের আবর্তনে পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কিছুই। কবির কল্পনা রয়েছে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য। সে ভাণ্ডার কখনো ফুরোবার নয়, কখনো হারিয়ে যাবার নয়। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সব সময় নতুনভাবে দেখা দেবে। আমি চলে যাব বলে চালতা ফুলকে আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, শিশির, শিশির শব্দটি অর্থ হচ্ছে নিহার। আমি চলে যাব বলে, অর্থাৎ কবি মৃত্যুর পরবর্তী একটি সময়ের কথা বলেছেন। এখানে কবির মনে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে কবি যখন থাকবেন না এই প্রকৃতিতে, তখন কি চালতা ফুলের উপর শিশির বিন্দু পড়বে, নরম গন্ধের ঢেউ চারিদিকে কি ছড়িয়ে পড়বে। কবির মনে একটি সংশয়। প্রকৃতির যে ছোট ছোট সৌন্দর্যগুলো, এগুলো কবির কাছে মহামূল্যবান সৌন্দর্য হয়ে ধরা দিয়েছে। শীতের শিশির, চালতা ফুলের সৌন্দর্য তার চোখ থেকে কিন্তু হারিয়ে যায়নি। চালতা ফুলের উপর যখন শিশিরবিন্দু পড়ে, তখন এক রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়। কবি সেটা উপভোগ করেন। কবির থাকা বা না থাকার উপরে এই সৌন্দর্য কিন্তু নির্ভর করে না। কবি চলে গেলেও প্রকৃতির এই সৌন্দর্যগুলি কিন্তু ঠিক এরকমই থাকবে, সে কিন্তু কখনোই হারিয়ে যাবে না। অর্থাৎ পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকেই একসময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়, যুগ যুগান্তে তার শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির যেই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটি মমত্বের অনুভাবনা ও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। লক্ষ্মী পেঁচা একটি পাখি। লক্ষ্মী হচ্ছে পৌরাণিক বা লৌকিক দেবী। পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্য সমৃদ্ধির দেবী, তার বাহন হলো পেঁচা। কবি মনে করেন
লৌকিক এই পাখি যেমন প্রকৃতির বিশেষ একটি তাৎপর্য বহন করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে এক বিশেষ রূপ। রূপময় এই বাংলার প্রাকৃতিক সমৃদ্ধি বোঝাতে লক্ষ্মীশ্রী শব্দটি কবি ব্যবহার করেছেন। কবি মনে করেন তিনি যদি হারিয়ে যান এই পৃথিবী থেকে, তাহলেও লক্ষ্মীশ্রী কিন্তু হারিয়ে যাবে না। প্রকৃতির বৈচিত্র্যে লক্ষ্মী পেঁচাও গান গেয়ে যাবে অনন্তকাল ধরে। দেখো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কতগুলি চিত্র এখানে দেখো তোমরা। এখানে দেখো বাংলার অপূর্ব সুন্দর একটি খালের চিত্র। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দেখো শান্ত বাতি বলতে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। ভিজে গন্ধ বলতে মাটির সোদা গন্ধকে বুঝিয়েছেন। মৃদু কলরব বলতে আস্তে আস্তে যে বলে, সেই মৃদু শব্দটির অর্থ হচ্ছে আস্তে আস্তে বলা। কলরব হচ্ছে অনেক মানুষের কথার একটি গুঞ্জন। আর চরের শব্দটি অর্থ হচ্ছে নতুন ভূমি। কবি এখানে আসলে প্রকৃতির একটি শান্ত স্তব্ধ নীরবতাকে বুঝিয়েছেন। অর্থাৎ চারিদিকে যে শান্ত স্নিগ্ধ বাতি, শান্ত প্রকৃতির যে উত্তাপহীন আলো, সেই আলোটিকে বুঝিয়েছেন কবি এখানে। আলোর উপস্থিতিতে কবি এখানে বুঝিয়েছেন। আর ভিজে গন্ধ বলতে মাটির যে আত্মজ গন্ধটা, সেই গন্ধকে বুঝিয়েছেন। আর এই গন্ধ থেকে বহু কণ্ঠের সম্মিলিত যে ধ্বনি, সেটা কবি এখানে শুনতে পেয়েছেন। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক নীরবতাকে উপলব্ধি করেছেন। প্রকৃতির নিস্তব্ধতা কবিকে তার খুব কাছে নিয়ে গেছে। প্রকৃতির রূপময় রহস্যের দীর্ঘস্থায়িত্বকে কবি এখানে বুঝিয়েছেন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। প্রকৃতির রূপময় রহস্যের দীর্ঘস্থায়িত্বকে কবি এখানে বুঝিয়েছেন। কবি প্রকৃতির যে বৈচিত্র্য, তার প্রতি কবি নিজেকে সমর্পণ করেছেন। তাই প্রকৃতির মধ্যে তিনি নির্জনতার গল্প শুনতে পান। সে গল্প তার কাছে ক্ষণস্থায়ী বলে মনে হয় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এ গল্প তার সময়কে ছাড়িয়ে যাবে মহাকালের বিস্তারে এবং নিজেকে সেখানে মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এ সময় কিন্তু হারিয়ে যাবে না। পৃথিবীর শেষ পর্যন্ত এই গল্পগুলি কিন্তু বেঁচে থাকবে। এই গল্পগুলি কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এই পৃথিবীর এই গল্পগুলি কিন্তু থেকে যাবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। দেখো এশিরিয়া এবং বেবিলন দুটি সভ্যতা, যে সভ্যতা দুটি মানুষ গড়েছিল, কিন্তু সভ্যতা দুটি বিলীন হয়ে গেছে। এই সভ্যতার কিন্তু এখন আর অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। মানুষ তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই সভ্যতা সৃষ্টি করে থাকে। রবে শব্দটির অর্থ হচ্ছে রইবে। টিকা দেখো, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে আছে। এশিরীয় এবং বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্নেরও মরণ নেই। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। তো দেখো কবিতাটি তোমরা কি বুঝতে পারলে?
আমি আরেকবার একটু রিকল করি। সভ্যতা মানুষ সৃষ্টি করে, সেটা একসময় ধ্বংস হয়ে যায়, কিন্তু সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যর কোনো মৃত্যু নেই। সে কখনোই ধ্বংস হয়ে যায় না, কখনোই সে শেষ হয়ে যায় না। কবি একটি ভবিষ্যতের দিনের কথা বলেছেন যে নদী থেকে নক্ষত্র পর্যন্ত এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব কিছুই ঠিকভাবে চলবে। অর্থাৎ মানুষ মরে যাবে, মানুষ মরণশীল, তাই মানুষ মরে যাবে, কিন্তু এই সৌন্দর্য কিন্তু মরে যাবে না। এই সৌন্দর্য আবার যখন মানুষ আসবে, সেই মানুষের জন্য তার সৌন্দর্যকে মানুষের কাছে সে বিলিয়ে দিবে। সৌন্দর্যে কোনো ধ্বংস নেই, সৌন্দর্যে কোনো শেষ নেই, কিন্তু সভ্যতার ধ্বংস আছে। সভ্যতা একসময় নষ্ট হয়ে যাবে। মানুষের মৃত্যুর সাথে সৌন্দর্যের কোনো মিল নেই। মানুষের মৃত্যু এই সৌন্দর্যকে কখনোই রহিত করতে পারে না। অর্থাৎ যদি মানুষ মরেও যায়, চালতা ফুলের উপরে শিশির বিন্দু ঠিকই পড়বে শীতের দিনে। লক্ষ্মী পেঁচা তার গান ঠিক মতো গাইবে, অনন্তকাল ধরে গাইবে। মাঠের নিস্তব্ধতা ঠিকই থাকবে, প্রকৃতির ব্যস্ততা ঠিকই থাকবে। খেয়া নৌকাগুলো নদী পারাপার করবে, খেয়া পারাপার করবে, নদী নালাতে চলবে। অর্থাৎ কোনো কিছুই থেমে থাকবে না এই মৃত্যুর জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি তোমরা একটু দেখে নাও। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে 5টি বাক্য লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।